Assalamu alaikum, my dear students and honorable guardians and those who are watching my class. Welcome to my online class. I have come before you taking an important class on boys part 2. সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো তোমাদের গত ক্লাসে আমি বয়েজের টেন্সের যে বয়েজগুলো ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্সের বয়েজগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। আজ আমি গুরুত্বপূর্ণ বয়েজ নিয়ে আমি আলোচনা করব। I am giving some example on the blackboard. Let us enjoy the class. I saw him reading. My dear learners, I subject, saw verb, him object, reading এখানে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে হিম, হিমের সাবজেক্ট হি, যেহেতু স ভার্ব 2 তাহলে হি এর সাথে বসবে ওয়াজ, স এর ভার্ব 3 সিন, রিডিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা অপরিবর্তিত অবস্থায় বসবে, এরপর নিয়ম অনুসারে বাই বসবে, আর আই থাকলে আমরা মি বসাবো। Another example, I saw him to read. এখানে আমরা জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর টু সহ ভার্বকে ইনফিনিটিভ বলে। টু সহ ভার্বকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে প্যাসিভ করার সময় এই ইনফিনিটিভ অপরিবর্তিত অবস্থায় বসবে। তাহলে এখানে হিম অবজেক্ট, হিমের সাবজেক্ট হি, যেহেতু ফার্স্ট টেন্স হি ওয়াজ, স এর ভার্ব 3 সিন, টু রিড অপরিবর্তিত বসলো, নিয়ম অনুসারে আমরা বাই বসালাম, আই থাকলে মি বসালাম। Very interesting, I saw him read. My dear learners, এখানে প্রেজেন্ট পার্টিসিপল নেই, ইনফিনিটিভও নেই, কিন্তু এখানে ইনফিনিটিভ আছে, অর্থাৎ এখানে টু নেই, কিন্তু টুর এখানে উজ্জ আছে, অর্থাৎ যেখানে টু নেই এখানে ভার্ব 1 আছে, তাহলে যে আমরা যদি নেই যেহেতু, তাহলে এটা আমরা ধরে দেব বিয়ার ইনফিনিটিভ, অর্থাৎ যেখানে টু নেই সেটাকে আমরা বিয়ার ইনফিনিটিভ বলবো, যেখানে টু উজ্জ থাকে সেটা বিয়ার ইনফিনিটিভ। তাহলে বিয়ার ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে প্যাসিভ করার সময় অবশ্যই টু ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে হিম সাবজেক্ট হি, ফার্স্ট টেন্স হলে ওয়াজ, স এর ভার্ব 3 সিন, এখানে টু রিড লিখতে হবে, বাই আই থাকলে মি। তাহলে ইট ইজ ক্লিয়ার টু আস বিয়ার ইনফিনিটিভ হলে তাহলে আমরা অ্যাক্টিভকে যখন প্যাসিভ করব, প্যাসিভের সময় অবশ্যই আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। নেক্সট, আমরা অনেক সময় দেখি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, সেখানে যদি উভয় ক্লজ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুইটা ক্লজ থাকে, দুইটি ক্লজে যদি মূল ভার্ব থাকে তাহলে দুইটি ক্লজেরই আমাদের প্যাসিভ করতে হবে, আর যদি মূল ভার্ব না থাকে, যেই ক্লজটাতে মূল ভার্ব থাকে সেইটুকু আমাদের প্যাসিভ করতে হবে। যেমন হি, যেমন আই নো, and he did the work. I know that ব্যবহার করতে পারি আমরা, I know that, এটা কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট যুক্ত সেন্টেন্সটা হলো কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে এখনো আমাদের মূল ভার্ব আছে, তাহলে আমাদের দুইটা ক্লজ কি আমাদের প্যাসিভ করতে হবে। তাহলে এখানে দ্যাটের আগে কোনো অবজেক্ট নেই, তাহলে আমাদের মনে মনে ইট ধরে নিতে হবে। আচ্ছা, যেহেতু এটা ভার্ব 1 তাহলে এটার সাথে বসবে ইজ,
নো এর ভার্ব 3 নোন। আমরা জানি নু ভার্বের পরে কখনো বাই বসে না প্যাসিভ করার সময়, এখানে বসবে টু। আই থাকলে কি হবে মি। এখানে দ্যাট কনজাংশন ঠিকই থাকবে। তাহলে এই অংশে অবজেক্ট হলো দি ওয়ার্ক। তাহলে দি ওয়ার্ক যেহেতু ডিড ভার্ব 2, তাহলে দি ওয়ার্ক ওয়াজ, ডিড এর ভার্ব 3 ডান, বাই হিয়ার অবজেক্ট হিম। তাহলে আমরা এখানে ক্লিয়ার যে হি টুল্ড মি এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা এটা লিখি হি টুল্ড মি, সে আমাকে বলেছিল, এন্ড হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে অবজেক্ট আছে, এখানে মূল ভার্ব আছে, এখানেও মূল ভার্ব আছে। তাহলে এই অংশটুকু পাস্ট ইনডিফিনিট আর এই অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে মি এর সাবজেক্ট হলো আই, যেহেতু এটা ফার্স্ট টেন্স এর সাথে বসবে ওয়াজ। টুল এর ভার্ব 3 টুল, এখানে এন। এখানে একটু বেশি লক্ষ্য করা যায় এই পুরো সেন্টেন্সটার সাবজেক্ট একই। তাহলে আমরা এই সাবজেক্টের অবজেক্টটা আমরা সর্বশেষ লিখবো এন্ড এর পর। তাহলে এখানে দি ওয়ার্ক অবজেক্ট লিখলাম দি ওয়ার্ক। আমরা জানি হ্যাড তাকে কি লিখতে হবে হ্যাড বিন। ডানের পাস্ট পার্টিসিপল ডানি, বাই হিম। মাই ডিয়ার লার্নার্স, এখন আমরা মডেল অক্সিলারি কিছু আমরা কাজ করব। যদি কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি থাকে তাহলে প্যাসিভ করার সময় উক্ত মডেল অক্সিলারির উপরে আমাদের বি ভার্ব বসাতে হবে, বি বসাতে হবে। যেমন I can do the sum. My dear learners, the sum এখানে অবজেক্ট। তাহলে প্যাসিভ করার সময় কি হবে the sum can তাকে কি লিখবো আমরা can be, do এর ভার্ব 3 done, নিম্নসারে বসবে by, I থাকলে মি বসাবো। যেমন you should do it। এখানে ইট অবজেক্ট, তাহলে আমরা ইট আনবো। শুড তাকে কি লিখবো আমরা শুড বি, ডু এর ভার্ব 3 ডান, নিম্নসারে বাই, ইউ অবজেক্ট ইউ। মাই ডিয়ার লার্নার্স, মডেল ব্যবহার আমরা বুঝতে পারতেছি। তবে আরেকটা বিষয়, এখানে গোয়িং টু একটা ব্যবহার আছে। যেমন অ্যাক্টিভে হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস গোয়িং টু প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এই ধরনের স্ট্রাকচারে যখন আমরা অ্যাক্টিভ পাবো তাহলে প্যাসিভ করার সময় এই অবজেক্টকে আমাদের কি করব সাবজেক্ট, টেন্স এবং নাম্বার ও পার্সন অনুসারে হবে টু বি ভার্ব, বি ভার্ব হবে প্লাস গোয়িং টু বি লিখতে হবে, গোয়িং টু বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমি একটা एग्जांपल দিচ্ছি তোমাদের। যেমন আই এম গোয়িং টু প্লে ক্রিকেট। প্যাসিভে আমরা এখানে অবজেক্ট নিয়ে আসবো। ক্রিকেট এখানে সিঙ্গুলার, তাহলে যেটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা কি সিঙ্গুলার হলে আমরা ইজ লিখবো। আর গোয়িং টু পরিবর্তে লিখবো গোয়িং টু বি, গোয়িং টু বি। এখানে প্লেয়ার ভার্ব 3 প্লেড বাই আই থাকলে মি লিখবো। আমি আশা করি তোমরা এই গোয়িং টু ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের রুলস এবং एग्जांपल নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের বেশ কয়েকটা স্ট্রাকচার আছে, আমি উল্লেখ করছি। যেমন অ্যাক্টিভের স্ট্রাকচার ভার্ব প্লাস অবজেক্ট। যখন আমরা এটাকে প্যাসিভ করব তাহলে আমাদের অবজেক্ট বাক্যের প্রথমে আমাদের লেট ব্যবহার করতে
অবজেক্ট ব্যবহার করব, তারপরে বি, তারপরে প্লাস ভার্ব 3। যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এখানে ওপেন ভার্ব আর দ্য ডোর হলো অবজেক্ট। তাহলে আমরা লেট ব্যবহার করব, প্যাসিভে লেট, অবজেক্ট কি হলো এখানে দ্য ডোর। নিম্ন আমরা বি বসাবো, ওপেনের ভার্ব 3 ওপেন। আরেকটি স্ট্রাকচার দেখো, অ্যানাদার স্ট্রাকচার, প্লিজ, অ্যাক্টিভে প্লিজ ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারে যদি প্লিজ থাকে, প্যাসিভ করার সময় আমরা লিখব, প্যাসিভ করার সময় আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন প্লিজ ওপেন দ্য ডোর। তাহলে প্যাসিভ করার সময় আমরা এই প্লিজ এর পরিবর্তে কি লিখব, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, বাকি যা আমরা তা লিখব ওপেন দ্য ডোর। তবে কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে ভার্ব থাকা সত্ত্বেও দেখা গেছে যে যদি আদেশ বোঝায়, তাহলে আমরা রিকোয়েস্টেড এর পরিবর্তে ইউ আর অর্ডারড লিখে ভার্ব থেকে বাকি অংশ আমরা লিখতে পারবো। যেমন যেমন স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, এখানে যে আদেশ বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে এভাবে না করে আমরা কি লিখবো, প্যাসিভের সময় ইউ আর ordered to stand up। Next structure, imperative, যেমন don't অথবা do not, never plus verb 1 plus object। এখানে আমরা কি লিখব, যেমন এই ডোন্ট বা ডু নট এর পরিবর্তে আমরা লিখব লেট নট। নিম্নসে আমরা অবজেক্ট লিখব, তারপর লিখব বি ভার্ব, বি লিখব, তারপর ভার্ব 3। যেমন ডু নট টেল এ লাই। মাই ডিয়ার লার্নার্স, অ্যাক্টিভে ডু নট থাকলে আমরা প্যাসিভে কি লিখব, আমি স্ট্রাকচার দেখিয়েছি। ডু নট থাকলে আমরা ডু নটের পরিবর্তে লিখব লেট নট। অবজেক্ট এখানে এলাই, নিম্নসে আমরা বি বসাবো, টেলের ভার্ব 3 টুল, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টুল, লেট নট এলাই বি টুল। মাই ডিয়ার লার্নার্স, ইম্পারেটিভে আরেকটি স্ট্রাকচার আছে, খুবই গুরুত্বপূর্ণ, ওইটাও আমি দেখাচ্ছি। আমি এক্সাম্পলটা আগে দেখাচ্ছি। যেমন let me write an email। এখানে let আছে, মি অবজেক্ট 1 মানে ব্যক্তিবাচক অবজেক্ট, প্লাস ভার্ব এন্ড ইমেল বস্তুবাচক অবজেক্ট। তাহলে এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকবে, তখন let অপরিবর্তিত অবস্থায় বসবে, তারপর বস্তুবাচক অবজেক্ট বসবে, অর্থাৎ an ইমেল, নিম্নানুসারে বসবে বি, ভার্ব 3 বসবে নিম্নানুসারে, এরপরে বাই বসবে, আর এখানে ব্যক্তিবাচক অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। মাই ডিয়ার লার্নার্স, তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ালো, অ্যাক্টিভ লেট প্লাস ও1 প্লাস ভার্ব 1 প্লাস ও2। এখানে ও1 দ্বারা ব্যক্তিবাচক অবজেক্ট এবং ও2 দ্বারা বস্তুবাচক অবজেক্টকে বোঝানো হয়েছে। তাহলে প্যাসিভে আমাদের কি হবে, let
অপরিবর্তিত অবস্থায় থাকবে প্লাস ও2 মানে বস্তুবাচক অবজেক্ট প্লাস নিয়ম অনুসারে বি প্লাস ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল নিয়ম অনুসারে বাই প্লাস বস্তুবাচক অবজেক্ট অর্থাৎ ও1। মাই ডিয়ার লার্নার্স, আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভকে প্রিসিড করতে হলে আমাদের কোন ধরনের রুলস মেনে চলতে হবে। অর্থাৎ আগে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা সেটা আমাদের জানতে হবে। আমরা জানি সেলফ এবং সেলফ যুক্ত প্রোনাউনকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভকে প্রিসিড করতে হলে এখানে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, তবে টেন্স, নাম্বার এবং পার্সনের পরিবর্তন করতে হবে। মাই ডিয়ার লার্নার্স, যেমন হি কিল্ড হিমসেলফ, এখানে হি সাবজেক্ট, কিল ভার্ব 2, হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অবজেক্টকে সাবজেক্ট করতে হলে আমাদের কি করতে হবে? সাবজেক্ট এবং অবজেক্টে যদি পরিবর্তন না হয় তাহলে হি থাকবে প্যাসিভে, হি, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে হি এর সাথে বসবে আমাদের ওয়াজ, কিলের ভার্ব 3 কিলি, নিয়ম অনুসারে বসাতে হবে বাই, হিমসেলফ এর হিমসেলফি। তাহলে আমরা আরেকটি एग्जांपल দেখি, যেমন she fans herself। তাহলে এখানে she থার্ড পারসন সিঙ্গুলার, এইজন্য ভার্বের শেষে s আছে এখানে। তাহলে এটা আমরা পরিবর্তন করব না। তাহলে কি হবে? যেটা প্রেজেন্ট টেন্স তাহলে she এর সাথে কি বলবে? is। fan এর ভার্ব 3 অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে fanned, নিয়ম অনুসারে বলবে by herself। যেমন they saved themselves। মাই ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু সেভ ভার্ব 2 তাহলে প্যাসিভে আমাদের কি হবে? তাহলে দে, যেহেতু ভার্ব 2 তাহলে দের সাথে বসবে ওয়্যার, ভার্ব 3 saved, নিয়ম অনুসারে বাই, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো themselves। মাই ডিয়ার লার্নার্স, আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, কোন কোন সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটি অবজেক্ট থাকে অর্থাৎ ডাবল অবজেক্ট। সেই ক্ষেত্রে আমরা যে কোনো অবজেক্ট দিয়ে আমরা প্রেসিড করতে পারি, তবে ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে করাই উত্তম। যেমন অ্যাক্টিভে হি গেভ মি এ বুক, এখানে সাবজেক্ট, গেভ ভার্ব 2, মি অবজেক্ট, ব্যক্তিবাচক, এটা বস্তুবাচক। সেই ক্ষেত্রে আমরা একটা অবজেক্ট দিয়ে আমরা প্যাসিভ করব এবং অপরটি অপরিবর্তিত থাকবে। প্যাসিভে কি হবে? তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে আমরা করব। তাহলে মি এর সাবজেক্ট আই, যেহেতু ভার্ব 2 আই সাথে বসবে ওয়াজ, গেভ এর ভার্ব 3 গিভেন, আর এই যে এ বুক এটা অপরিবর্তিত থাকবে, গিভেন এ বুক, নিয়ম অনুসারে বাই, আর হি থাকলে হিম। মাই ডিয়ার লার্নার্স, আমি আরেকটা রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং শেষ করে দিচ্ছি। যেমন সাবজেক্টের পরে যদি গ্রুপ ভার্ব থাকে, এই গ্রুপ ভার্বের পরে গ্রুপ ভার্বের সবসময় একটা প্রিপোজিশন থাকে এবং এই প্রিপোজিশনটা গ্রুপ ভার্বের সাথে থাকবে, এটাকে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, তারপর নিয়ম অনুসারে হবে। যেমন হি লুকস আফটার দ্য অরফানস। মাই ডিয়ার লার্নার্স, দি অরফানস মানে ইতিমেরা। তাহলে যেটা প্রেজেন্ট টেন্স তাহলে দি অরফানস বলবো প্লুরাল নাম্বার, দি অরফানস আর
বাই হিম। এখানে লুকের ভার্ব 3 লুক আমরা লিখেছি এবং গ্রুপ ভার্বের প্রিপোজিশন কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়ে গেল। যেমন দে লাফট এট দ্য ব্লাইন্ড ম্যান। মাই ডিয়ার লার্নার্স, এখানে দ্য ব্লাইন্ড ম্যান অবজেক্ট, দি ব্লাইন্ড ম্যান আমরা আগে আনতেছি। দি ব্লাইন্ড ম্যান যেহেতু ফার্স্ট টেন্স তাহলে হবে সিঙ্গুলার, যেহেতু তাহলে ওয়াজ। তাহলে লাস্টের ভার্ব 3 লাফটি এট প্রিপোজিশন নিম্নস্বরে বাই দেয়া থাকলে দেন। মাই ডিয়ার লার্নার্স, আমার শেষ একটা রুলস আমি আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি অ্যাডভাইস, ডিমান্ড, ডিসাইড ভার্ব থাকে তাহলে এবং এরপরে যদি ইনফিনিটিভ থাকে সেই ক্ষেত্রে প্যাসিভ করার নিয়মটা আমি বলছি। যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, যেমন হি ডিসাইডেড টু সেল দ্য ল্যান্ড। মাই ডিয়ার লার্নার্স, এখানে ডিসাইডেড ভার্ব থাকলে যে নিয়মটি প্রযোজ্য, আমি এখানে সাবজেক্ট এবং লক্ষ্য করো ডিসাইডেড এই প্রিপোজিশনের জায়গায় ইনফিনিটিভের জায়গায় আমরা লিখব দ্যাট। নিয়ম অনুসারে এটা নিয়মটা হলো এই টু এর জায়গায় আমরা দ্যাট লিখব এবং দি ল্যান্ড অবজেক্ট লিখব। এখানে সুনির্দিষ্টভাবে আমাদের এখানে কি বসাতে হবে? শুড বি। শুড বি সোল্ড। এখানে এই ধরনের ভার্ব থাকলে আমরা এই নিয়মটি আমরা ফলো করব। যেমন মাই ফাদার advised to do the work। তাহলে মাই ফাদার পেসিভে আমরা লিখব মাই ফাদার advised টু জায়গায় আমরা লিখব দ্যাট। অবজেক্ট এখানে দি ওয়ার্ক আছে, এরপর লিখব কি আমরা? শুড বি দুয়ের ভার্ব 3 ডান। মাই ডিয়ার লার্নার্স, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।